প্রথমত আমাদের ওভারঅল ফোকাসটা ছিল যে আমরা ভেবেছি যে আসলে আমাদের সব উন্নয়নের মূল কেন্দ্রে থাকা উচিত মানুষের ওয়েলফেয়ার, এবং সেই আঙ্গিকে আমরা ভেবেছি আমরা যেটাই করি না কেন সেখানে আমরা প্রথমেই যদি ওই লক্ষ্যটা সামনে রাখি যে এখানে আসলে সাধারণ মানুষ কিভাবে উপকৃত হবে, বা বর্তমানে আমাদের সাধারণ মানুষের মধ্যে যে সমস্যাগুলো আমরা দেখি সেগুলো কতটুকু আমরা শুধরিয়ে নিতে পারবো, এরকম একটা জিনিস আমাদের ব্যাক অফ আওয়ার মাইন্ড এটা কাজ করছে। আমাদের যে পাবলিক হসপিটালগুলো আছে এগুলো নিয়ে আমরা বছরের পর বছর একটা ভোগান্তির মধ্যে থাকি। ডাক্তার চিকিৎসা পাওয়া যায় না, বা ওখানে মধ্যস্বত্বভোগী তারা পুরো ওখানে জায়গাটা নিয়ন্ত্রিত থাকে। এই ধরনের নানা রকম এখানে সাধারণ মানুষের যে ভোগান্তির কথা শেষ নাই। যেমন একই কথা আমরা বলতে পারি কোর্ট ভবনেও, কিন্তু আমরা বললাম ঠিক আছে একটাকে নেওয়া যায় যেটা আমরা পরীক্ষামূলকভাবে নিয়ে দেখতে পারি যে কী করা যায়। আমরা যেমন ব্যাংকিং সেক্টরে দেখলাম যে রাতারাতি তো আমরা বোর্ড বদলে দিলাম, টপ ম্যানেজমেন্ট বদলে দিলাম। তো এই ধরনের কোনো পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি না। যদি ভালো বোর্ড হয়, ভালো লিডারশিপ হয়, নো প্রবলেম, কিন্তু একটা হাসপাতালের জন্য একটা প্রফেশনাল লিডারশিপ দরকার, একটা ভালো সিনিয়র ম্যানেজমেন্ট দরকার, একটা ভালো বোর্ড দরকার, এবং এই বোর্ডের কম্পোজিশনটা ইম্পর্টেন্ট। ইন অ্যাডিশন আমাদের একটা মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন দরকার। এটা কিভাবে হতে পারে, এখন যেহেতু আমরা প্রযুক্তি নির্ভর হয়ে যাচ্ছি, হ্যাঁ, এবং এটা ছাড়া আমি অন্তত দেখতে পাই না যে আমাদের সুশাসন প্রতিষ্ঠিত করার জন্য এই আধুনিক প্রযুক্তি ছাড়া আর কোনো বিকল্প আছে বলে আমার মনে হয় না, নট অ্যাটলিস্ট ইন দ্য শর্ট টু মিডিয়াম টার্ম। আর একটা বলেছি বুড়িগঙ্গার কথা, এখানে এই জিনিসটা নিয়ে আমাদের বহুকালের হতাশার একটা জায়গা। তো এখন সময় এসছে, বিশেষ করে যখন আমরা একটা স্ট্রং প্রো এনভায়রনমেন্ট গ্রুপ এখন তৈরি হয়েছে দেশে এবং মন্ত্রণালয়ে, এখন বোধহয় সময় এসছে এই ধরনের একটা চ্যালেঞ্জ হাতে নেওয়া। এটার রেশনালটা আমার মনে হয় সেলফ এভিডেন্ট। আমরা যদি এটাতে সাফল্য আনতে পারি তাহলে আমাদের জন্য একটা বড় সংস্কারের জায়গা তৈরি হয়ে যায়। এবং আমার ধারণা ঢাকাকে আসলে রিভাইভ করতে হলে এই আমাদের যে বুড়িগঙ্গা, যার তীরেই ঢাকা শহর অবস্থিত, এটা দিয়ে কেন না কাজে এখন ইটস শো টাইম, যেটাকে বলে ইটস শো টাইম, ইউ হ্যাভ টু ডু সামথিং অ্যাবাউট ইট। নতুন কয়েকটা প্রতিষ্ঠানের কথা আমরা বলেছি যে কিছু কিছু দরকার। আমরা বলেছি যে একটা রেগুলেটরি রিফর্ম কমিশন স্থাপন করা প্রয়োজন, কারণ আমি এখানে জানি যে স্পেশালি ইকোনমিক গভর্নেন্সে অনেক রুলস রেগুলেশনস আছে যেগুলো নিয়ে আমাদের প্রাইভেট সেক্টর অত্যন্ত বিব্রত, এবং অনেকে মিডিয়াতেও দেখলাম অনেকে বলছেন যে এইরকম অবস্থা থাকলে আমাদের আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তো এটা রেশনালাইজ করার জন্য একটা বডি থাকা দরকার। এটা অ্যাডহক বেসিসে এই রেগুলেটরি রিফর্মস হয় না, এখানে একটা অভিজ্ঞ একটা ইনস্টিটিউশন এখানে তৈরি করা দরকার, যারা অন এ সাস্টেনেবল লং টার্ম বেসিস তারা সারাক্ষণ এটা নিয়েই কাজ করবেন, এটা নিয়ে ভাববেন, এটা নিয়ে গবেষণা করবেন, এবং তারা সুপারিশ করবেন যে কোন কোন রেগুলেটরি গ্যাপ আছে, কোনগুলো এখানে ওভার রেগুলেশন হয়ে যাচ্ছে, কোনগুলো কাজে আসছে না, স্ট্রিমলাইন করতে হবে। স্ট্রিমলাইন করার জন্য যা যা করার দরকার অন্তত এই সুপারিশগুলো এখান থেকে আসবে। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর জন্য আমরা রিকমেন্ড করেছি একটা ওভারসাইট কমিটি, কারণ অনেক জিনিস ওখানে হচ্ছে কিন্তু নিজেদের ওভারসাইট করা এটা তো মানে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। কাজেই একটা এক্সটার্নাল ওভারসাইট কমিটি এখানে কথা আমরা বলেছি। এর বাইরেও আমাদের সফট পাওয়ার ডেভেলপ করার জন্য একটা প্রচেষ্টা হাতে নিতে হবে, অ্যান্ড দ্যাট উইল ইনক্লুড যে আমরা ভালো মানের রেডিও টেলিভিশন প্রোগ্রাম তৈরি করি, আমরা ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্ম বা ইউটিউবে ভালো মানের আমাদের বাংলাদেশের মেড ইন বাংলাদেশ, বাট নট নেসেসারিলি ইন বাংলা, আমাদের ইংরেজি বা অন্যান্য ভাষা ব্যবহার করে এই ধরনের প্রোগ্রাম, এই ধরনের আউটরিচ আমাদের করাটা খুবই জরুরি। কারণ আমরা আমাদের সম্বন্ধে যে ইন্টারন্যাশনাল যে ইমপ্রেশনগুলো সেগুলো অনেক সময় খুব ভুল, ভ্রান্তিকর এবং অন্য দেশ থেকে প্রভাবিত হয়, কিন্তু আমাদের নিজেদের দায়িত্ব হচ্ছে এটা এই ইমেজটা ঠিক করা। এবং এই ধরনের একটা যদি কৌশল আমরা না নিই তাহলে এটা আমরা বেশি দূরে যেতে পারবো না। তো এখানে ফর এক্সাম্পল খুব ইজি সলিউশন হচ্ছে বিটিভি ওয়ার্ককে ইংরেজিতে করে দেওয়া।
ব্যাংকিং খাতের যে মূল সমস্যাটা সেটা তো আমরা জানি যে সুশাসনের অভাব। সামগ্রিকভাবে এখানে দুর্বল ব্যবস্থাপনা এবং দুর্বল শাসন ব্যবস্থা, এই কারণে। এবং এটাকে যদি আমি ভাগ করি 4টা ভাগে আমরা দেখি। একটা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক, এবং দ্বিতীয়টা হচ্ছে নিয়ন্ত্রণমূলক, তৃতীয়টা হচ্ছে এখানে আইন বিষয়, এবং চতুর্থটা হচ্ছে তথ্য এবং ডেটা বিষয়। তো এটার অধীনে, এই 4টা পিলারের অধীনে আমরা অনেক কিছু সুপারিশ করেছি, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, এমনকি দীর্ঘমেয়াদীও। আমি স্বল্পমেয়াদী দু একটা বলছি। যেমন প্রাতিষ্ঠানিক খাতে বাণিজ্যিক ব্যাংকগুলোর নিজস্ব সুশাসনের বিষয় রয়েছে এবং এগুলোকে শক্তিশালী করা। শক্তিশালী করার একটা বিষয় হচ্ছে যে আমাদের ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট যেটা ছিল, এটা ক্রমান্বয়ে বছরের পর বছর ধরে বারবার এটাকে দুর্বল থেকে দুর্বলতর করা হয়েছে। এখানে পরিবারতন্ত্রকে প্রাধান্য দিতে চেয়ে, যার কারণে এখানে নিয়ম কানুনের ব্যর্থ হয়েছে। এবং এই জন্য যেগুলো আমরা বলেছি সুনির্দিষ্টভাবে যে ব্যাংকিং গাইডলাইন যেগুলো আছে, ইন্টারনাল ক্রেডিট রিস্ক অ্যাসেসমেন্ট করে ঋণ দেওয়া, এবং আমাদের যে সিঙ্গেল বড়োয়ার এক্সপোজারের একটা নিয়ম আছে, সেইটাকে অর্থাৎ একজন গ্রাহককে কতখানি ঋণ দেওয়া যাবে নির্দিষ্ট সময়ে করে দেওয়া আছে সেগুলো, এবং ব্যাংকের যে বোর্ডগুলো যেগুলো রাজনৈতিক বিবেচনায় করা হয়, বিশেষ করে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলো আর ব্যক্তি খাতের ব্যাংকগুলোর ক্ষেত্রে পরিবারের কথা বলা হয়েছে। এবং এমনকি ধরে নিয়ম এবং নিয়োগের জন্য বিশেষ করে উচ্চ পর্যায়ের প্রশাসনিক এবং পরিচালনার ক্ষেত্রে, ম্যানেজমেন্টের ক্ষেত্রে, নিয়োগের ক্ষেত্রেও এটা উন্নত করা। এবং আমরা যদি মধ্যবর্তী পদক্ষেপগুলি দেখি, একটা ব্যাংকগুলোর নিজস্ব ইন্টারনাল কমপ্লায়েন্স, অডিটিং, এগুলো শক্তিশালী করা। আমি দ্বিতীয়টা বলতে যাচ্ছি যে নিয়ন্ত্রকমূলক, যেটা অর্থাৎ এখানে বলতে গেলে নিয়ন্ত্রণের কথা বলতে গেলে নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্ত শাসনটা ক্রমান্বয়ে দুর্বল থেকে দুর্বলতর করা হয়েছে। যদিও বাংলাদেশ ব্যাংক অ্যামেন্ডমেন্ট বিল 2003 এখানে যথেষ্ট পরিমাণে স্বায়ত্তশাসন দেওয়া হয়েছে, কিন্তু রাজনৈতিক প্রভাবের কারণে এবং এমনকি যে যারা ওই আসনে বসেছিলেন তাদের নিজস্ব দুর্বলতার কারণেও কিন্তু বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণকারী সংস্থা হিসাবে এটার দুর্বলতা ক্রমান্বয়ে প্রমাণিত হয়েছে। এবং এটা করতে যে দুর্বলতার কারণে ব্যাংকের লাইসেন্স দেওয়াই হোক কিংবা ব্যাংকগুলোর যে বিভিন্ন ঋণ দেওয়ার ক্ষেত্রে নিয়ম কানুনকে পাশ কাটিয়ে এগুলি করা হয়েছে। এবং আমরা বলছি যে ব্যাংকের লাইসেন্স, নতুন ব্যাংকের লাইসেন্স দেওয়া বন্ধ করা, এবং তারপরে বাংলাদেশের যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, এটাকে শক্তিশালী করা কেন দরকার সেটা আমরা এখন বুঝতে পারছি হাড়ে হাড়ে। এবং তারপরে হচ্ছে নাসির বলেছে এফআইডি, এটা অর্থ মন্ত্রণালয়ের অধীনে যে এফআইডি আছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ডিভিশন, এটা একটা দ্বৈত প্রশাসনিক ব্যবস্থা বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি। এটার একটা বিশেষ উদ্দেশ্যের কারণে কিন্তু এটা প্রতিষ্ঠা করা হয়েছে, এটা অবিলম্বে বন্ধ করা উচিত। তৃতীয় বিষয়টা যে আইনি বিষয়, সেখানেও যে ব্যাংক অ্যাক্টের কথা বলা হয়েছে যে দেউলিয়া আইন, এটাকে সংশোধন করা এবং দ্রুত বিচার করার জন্য যে সমস্ত মানি কোর্টের অর্থনৈতিক আদালতে জমা হয়ে আছে সেগুলো নিষ্পত্তি করার জন্য একটা বিশেষ ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করে দ্রুত নিষ্পত্তি করা, এবং তার বাইরেও আউট অফ দ্য কোর্ট সেটেল করার বিষয়ে আমাদের উদ্যোগ নেওয়ার কথা আমরা বলেছি। আমি যে চ্যাপ্টারটা দেখেছি সেটা হচ্ছে ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার এন্ড কানেক্টিভিটি। এটার প্রবলেমগুলি সম্বন্ধে আমরা সবাই জানি এবং প্রতিদিনই কিন্তু এটা এনডিওর করছি কি অবস্থা আমাদের এখানে। যতগুলি গ্লোবাল র্যাঙ্কিং আছে, আমরা শত শত কোটি টাকা খরচ করেছি, কিন্তু সেটার থেকে উত্তরত্ব হয়নি, বরঞ্চ আমরা অনেক তলানিতে চলে গেছি। সুতরাং আমাদের এখানে মেজরটি থ্রাস্টটা ছিল যে আমরা রিসোর্স বিনিয়োগ করছি, এক্সপেক্টেড রিটার্ন পাচ্ছি না। ফিজিবিলিটি স্টাডিতে খুব লুক্রেটিভ কথা বলা হচ্ছে, জনগণের কি উপযোগিতা তৈরি হবে, সুযোগ তৈরি হবে, কিন্তু সেটা আখেরে কিন্তু হচ্ছে না। তাহলে কেন হচ্ছে না? পাশাপাশি খরচ কেন বেশি হচ্ছে? তো সেই হিসাবে আমরা প্রথমে আইডেন্টিফাই করেছি রিকমেন্ডেশনের জন্য আমাদের ফিজিবিলিটি স্টাডি, যেটা একটা উন্নয়নের বাইবেল বলে, যেটা নরচর হবে কিন্তু তারও একটা টলারেন্স থাকে। আমরা এর বাইরে চলে যাচ্ছি, 100%, 200% ভেরিয়েশন চলে আসতেছে। তাহলে এই প্রজেক্টটা আদৌ ফিজিবল কিনা, এটা যদি রিক্যালকুলেট করা হয় প্রথম হিসাবটাকে, তাহলে দেখা যাবে আসলে প্রজেক্টটা শেষ পর্যন্ত ফিজিবল হচ্ছে না। তাহলে আমাদের রিকমেন্ডেশন হচ্ছে হলো, আমি এই রিকমেন্ডেশনগুলি দেওয়ার জন্য আমি যেটা করেছি, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে
তারা যে গুড প্র্যাকটিসগুলি ফলো করে ডেভেলপমেন্টের জন্য তাদের সাথে আমরা স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট করে কিছু ক্যাপচার করেছি এবং আমাদের আশেপাশে রিজিওনাল কনটেক্সটে তারা কি করে সেটাও কিন্তু আমরা নিয়ে আমাদের সাজেশনটা হচ্ছে হলো যে কেউই ফিজিবিলিটি করতে পারবে না, তাকে একটু অ্যাকাউন্টেবল করতে হবে। কন্ট্রাক্টরকে কিন্তু আমরা অ্যাকাউন্টেবল করি, তার কিন্তু একটা রিটেনশন মানি আমরা রেখে দিই, তার যখন ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড আরম্ভ হয় কোনো যদি কমপ্লেন থাকে সেটা কিন্তু ফরফিটেড করা হয়। কিন্তু কনসালটেন্ট এখানে কোনো রকম দায়বদ্ধতা নাই এবং দুর্ভাগ্যজনক হলো সত্যি ফিজিবিলিটি স্টাডিটা বোঝে আমি ডিসিশন এর কোনো জায়গায় ক্যাপাসিটি দেখি না। তো যারা যারা ফিজিবিলিটি করেন তারা যখন এই দুর্বলতাটা জানেন চমৎকার চমৎকার বেনিফিটটা একটু ইনফ্লেট করেন আর কস্টটাকে কম দেখান এবং ফিল্ডে যান কিনা যাই না, আমার কাছে অনেক ফিজিবিলিটি আছে মনে হয় ফিল্ডে যায়নি, তার মানে সেই চ্যালেঞ্জগুলি ডকুমেন্ট করেনি। প্রতিটা চ্যালেঞ্জ মানে সময় এবং খরচ, আনডকুমেন্ট চ্যালেঞ্জ এবং এই কি বলবো ডিফিকাল্টিসগুলি যখন ইমপ্লিমেন্টেশনে যায় তখনই কিন্তু ঝামেলা হয়। সো আমাদের রিকমেন্ডেশন হলো যে ফিজিবিলিটি স্টাডি করবে অন্যান্য দেশের মতো সে এনলিস্টেড হতে হবে, সিপিটিউতে এনলিস্টেড হবে, তার জন্য রিটেনশন মানি থাকবে, সে ব্ল্যাক লিস্টেড করতে পারবে, তার ফরফিট হবে জামানত। তাহলে কিছুটা হলো এক সাইডের আমরা অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করতে পারবো।